নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। ভারতীয় কৃষকের ছিনিয়ে নেওয়া প্রায় 3.5 বিঘা জমি বিজিবির সহযোগিতায় বাংলাদেশিদের হাত থেকে উদ্ধার করল বিএসএফ। ভারতীয় জমি পুনরুদ্ধারে খুশি জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। বছরের শেষ দিনে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটকদের ভিড় শৈল শহর দার্জিলিংয়ে। ভারতীয় কৃষকের ছিনিয়ে নেওয়া জমি বাংলাদেশিদের হাত থেকে উদ্ধার করে দিল বিএসএফ। জানা গিয়েছে 2015 সালে জলপাইগুড়ি জেলার মালকানির কৃষক নিরঞ্জন সরকার ও তার ছেলে আনন্দ সরকারের 3.5 বিঘা জমি দখল করে নেয় বাংলাদেশের পঞ্চগড় জেলার প্রধান পাড়ার লোকেরা। তারা সেখানে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছিলেন। নিরঞ্জন সরকার এই বিষয়টি বিএসএফ এর 39 নম্বর ব্যাটালিয়নে অভিযোগ জানান এবং বাংলাদেশিরা যে অবৈধভাবে তাদের জমি দখল করে রেখেছে সেই বিষয়টিও জানান। এরপরই বিএসএফ এর 39 নম্বর ব্যাটালিয়নের কমান্ডার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেন। এ বিষয়ে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় জানান, বিএসএফ নিজেদের জমিকে, নিজেদের মাটিকে আগলে রেখেছে। তবে এই কাজে ভারত বাংলাদেশের সরগরম পরিস্থিতিতেও সাহায্যের হাত বাড়িয়েছে বিজিবি। বিএসএফ ও বিজিবির যৌথ প্রচেষ্টায় অবশেষে বিতর্কিত জমিটি ফেরত পাওয়া সম্ভব হয়েছে। বিএসএফ স্থানীয় সীমান্ত পোস্টের সহযোগিতায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ করে জমিটি ফেরত আনতে সক্ষম হয়। বর্তমানে সেই জমিতে বাংলাদেশের কৃষকেরা আলু চাষ করেছেন এবং ফসল ওঠানোর পর জমির মালিকরা তা ফেরত পেয়েছেন। স্বাভাবিকভাবেই এই সাফল্য ভারত বাংলাদেশ সীমান্তের কৃষক পরিবারগুলোর জন্য একটি বড় স্বস্তির বার্তা হয়ে দাঁড়িয়েছে। ভারতের কৃষক পরিবারটি বিএসএফ এর সাহায্যে তাদের জমি ফিরে পেয়ে খুশি এবং সীমান্ত রক্ষা বাহিনীকেও সাধুবাদ জানিয়েছেন। আমাদের এটা তো অনেক ইয়ের ব্যাপার, বেশি কিছু সেন্সিটিভ ইস্যু বলবো না, কারণ পলিটিক্যাল ইস্যু আছে, বাংলাদেশ ইস্যু আছে। শুধু এইটুকু বলতে পারি, এখন আমাদের সরকারেরা, স্থানীয় সরকার, তারাও রিয়েলাইজ করছে যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো রকম থ্রেটের সম্মুখীন হতে পারি। তো সুতরাং তারা বোধহয় এখন সেটা জানতে পেরে এখন বিএসএফকে এখন আর শত্রু ভাবছেন না। জমি উদ্ধারে কতটা কিছু জমি দখল উদ্ধার করার চেষ্টা বাংলাদেশ দখল করছিল, সেখানে বিএসএফ জমি উদ্ধারের দেখুন, আগে তো একটা বন্ধু রাষ্ট্র, তাদের সাথে কোনো রকম বিবাদে জড়াতে চায়নি। তবে আমি জানি যে বাংলাদেশের যে বর্ডার গার্ড যেটা আছে বিজিবি এবং আমাদের যে বিএসএফ, এদের সাথে আমি কথা বলে জেনেছি এখন পর্যন্ত তাদের নিজেদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে, সুসম্পর্ক। এখনো দুই পক্ষই সুসম্পর্ক বজায় রেখে চলেছে। রাজনৈতিক অবস্থা যাই থাকুক না কেন, তারা নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন করেই কাজ করছে। বাংলাদেশের জমি দখল বিএসএফ দখল করেছে, ইন্ডিয়ার জমি বাংলাদেশ দখল করে রেখেছে কিছু জমি। না, ব্যাপারটা এরকম হয়েছে যে এগুলো তো ব্যাপারটা আপনাকে আরো গভীরে যেতে হবে। তাহলে আপনি যদি বর্ডারের দিকটা যান তাহলে দেখবেন যে কিছু মানে আমাদের তো যে বর্ডারের যে মেইন লাইনটা আর কি, জিরো লাইন, তার ভেতরে আমাদের অনেক জায়গা আছে যেগুলো মানে যেই বলবো না, মানে যেটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নাকি এরকম যে ইয়েটা আছে, সেইখান থেকে সেখানে কিছুটা ভেতরে, তার থেকে ভেতরে কিন্তু ফেন্সিং করা আছে। অর্থাৎ ফেন্সিং এর বাইরেও আমাদের কিছু জমি আছে যেখানকার স্থানীয় লোকেরা সেখানে গিয়ে চাষাবাদ করে এবং সেখানে গেট আছে, বিভিন্ন জায়গায় গেট রাখা আছে। সেই গেট পার করে তারা তাদের ধান বা যখন যেটা হয় সেটাকে তারা নিয়ে আসেন, ফসল তুলে নিয়ে আসেন। তো এতদিন যেহেতু বর্ডারে ফেন্স করা, সেই হেতু ওখানে তো ফেন্স নেই, ওদিকটা তো ফেন্স নেই, সুতরাং ওরা সহজেই সেগুলো ইউজ করতে পারতো এবং অনেক সময় ধান কেটে নিয়ে যেত, অনেক সময় অনেক কিছু করতো এরকম অলক্ষ্যে, অনেক সময় গোপনে। সেগুলো এখন বন্ধ হয়েছে দেখে এখন
তারা আর ওই বর্ডার ক্রস করে যে আসবে সেটা পাচ্ছে না, কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স এখন সেই কাজগুলো যেটা তারা এক সময় বাধাপত্র পেত সেটা এখন পায় না। উদ্ধার করার কাজে নেমেছে বিএসএফ। বিএসএফ করে দিয়েছে তো, আপনি পেপারেও দেখেছেন, আমিও দেখেছি। আপনি কি গেছিলেন ঘটনাস্থলে, কোনো পরিদর্শন করছেন বা করবেন? এই কয়েকদিন আগেও তো ওই বর্ডারে গেলাম, 3-4 দিন আগেই গেছি, আমি 3 দিন আগেই গেছি। দেখলেন কি হয়েছে? এখন কি আরো টাইট আছে? আরো না, বর্ডার তো সেদিন আমি যেদিন এসেছিলাম সেদিন তো ডিজিও এসেছিলেন। বর্ষ শেষে সেজে উঠেছে জলপাইগুড়ির তিস্তা উদ্যান। মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ির তিস্তা উদ্যানে মানুষের ভিড় জমতে শুরু করেছে। ইংরেজি বর্ষের 2024কে বিদায় জানিয়ে 2025কে স্বাগত জানাতে তৈরি জলপাইগুড়িবাসীও। জেলার বিভিন্ন পার্কগুলো ইতিমধ্যেই সেজে উঠেছে। বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় ও ততই বেড়েছে বলে জানা গেছে। সমস্ত রকম সহযোগিতায় প্রস্তুত উদ্যান ও কানন উত্তর বিভাগের তরফে তিস্তা উদ্যানের কর্মীরা বলে জানিয়েছেন। জলপাইগুড়িতেই এসেছি এখানে, আর এখানে একটা আত্মীয়ের বাড়ি, এখান থেকে এসে ঘোরাঘুরি করছি। আর বছরের শেষ দিন তো ভালোই কাটছে, আর বছরের শুরুটাও নিশ্চয়ই ভালোই কাটবে। খুবই ভালো লাগছে এখানে এসে। অন্যান্য বছর এই সময়টা কি অন্য জায়গায় থাকা হতো? হ্যাঁ হ্যাঁ, অন্য বাড়িতেই থাকা হয়। আজকে ঘোরাঘুরি হচ্ছে, খুবই ভালো লাগছে। আজকে কি দিন? এখানে এসে আজকে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন, আর বছরের শুরুটা কাল 1 জানুয়ারি। খুবই ভালো লাগছে। কি নাম আপনার? রিয়া ঘোষ। কোথেকে এসেছেন? আমরা হচ্ছি কলকাতা। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে খুব ভালো লাগছে। কেমন পরিবেশ? পরিবেশটা খুবই সুন্দর। কোথায় এসেছেন? তিস্তা উদ্যান? হ্যাঁ, তিস্তা উদ্যান, জলপাইগুড়ি। হ্যাঁ, তো খুব সুন্দর ফুল। হ্যাঁ, খুব সুন্দর ফুল, বা এখানের প্রকৃতিটা খুবই ভালো লাগছে এখানে এসে। ওয়েদার কেমন? কলকাতা থেকে এসেছেন এখানে উত্তরবঙ্গে? আমাদের ওখানেও এরকমই ওয়েদার, কলকাতাতেও এরকম। কি ওয়েদার? ঠান্ডা নামে যাচ্ছে? হ্যাঁ, এখানে সকাল থেকে কুয়াশা ছিল। হ্যাঁ, এখান থেকে সকালে আগে কুয়াশা ছিল প্রচুর, খুবই ভালো লাগছে। একদম ভালো, আগের চেয়ে এখন আমাদের পার্ক অনেক সুন্দর লাগতেছে। আমাদেরকে এখন জোশ উঠতেছে যে আমরাও কিছু করতেছি, ডেভেলপ করে পেলাম। যেভাবে সাজাচ্ছি, আশা করি আগামীকাল আবার ভালো হোক, ভালো করে সহযোগ আসতেছে মানুষ। মানুষ এখন আসতেছে, হ্যাঁ, মানুষ আগের চেয়ে অনেক বেশি আসতেছে। এখন অনেক ভালো লাগলো আমার। নতুন বছর কালকে, আজকে 31, বছরের শেষ। হ্যাঁ, সকাল থেকে লোক আসা শুরু হয়েছে। হ্যাঁ, লোক আসা শুরু হয়ে যাচ্ছে। এই যে আমরাও এন্ট্রি করতেছি, কাকে কেমন লাগতেছে। এই যে খাতাতে এই যে লেখাই আছে কাকে কি পার্কের। এখানে সমস্ত কি কি আছে? এখানে পাখি আছে, খরগোশ আছে, তারপরে মাছ আছে, তারপরে পার্কে যে ছাতা দিয়ে সুন্দরভাবে আমরা সাজাইছি। হ্যাঁ, আর সেলফি পয়েন্টগুলা, পাখির ঘরগুলো আমরা বানায় রাখছি, অনেক ভালো লাগছে। কার রাইডিং আছে? হ্যাঁ, কার রাইডিং আছে, দোলনা সোলনা আছে বাচ্চাদের জন্য। তারপরে মিকি মাউস বোটিং চলতেছে। তারপরে ওয়াটার রোলার আছে বাচ্চাদের জন্য। তারপরে হলো আমাদের যে মিকি মাউস, তারপরে কি বলে জাম্পিং, ওইটাকে না, ওটাকে কি বলে, মোটামুটি মানে আপনারা তৈরি আছেন? ট্যাম্পোলিং, হ্যাঁ, একদম অনেক ভালো লাগতেছে। এখন কাজ করে আমাদেরকে একদম এনার্জি আসতেছে। অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে জলপাইগুড়িতে ধিক্কার মিছিল বৃহত্তর বাম ঐক্যের। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরে এই মিছিল করে বৃহত্তর বাম ঐক্য। আন্দোলনকারীরা জানায়, যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন তা দেশের সংবিধানের মূল চেতনাকেও আঘাত হেনেছে। তার জন্য গোটা দেশে ধিক্কার মিছিল করা হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের সংবিধান প্রণেতা কমিটির চেয়ারম্যান বি.আর. আম্বেদকরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। তিনি সংবিধানে হাত রেখে শপথ নিয়েছিলেন সংবিধান রক্ষার, দেশ রক্ষার। কিন্তু সংবিধানে হাত রেখে শপথ নিয়ে তারপরে সংবিধান বিরোধী, দেশ বিরোধী কার্যকলাপ করে যাচ্ছে। কারণ তার মাথায় আছে আরএসএস, আর আরএসএস মানে ব্রাহ্মণবাদ, মনুবাদকে প্রতিষ্ঠা করা। অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে যারা পিছিয়ে পড়া দলিত অংশের মানুষ, তাদের প্রতি যে তার ঘৃণা, তারই প্রতিফলন ঘটেছে তার বক্তব্যে। ফলে আমরা রাস্তায় নেমেছি, সংবিধানে হাত রেখে শপথ নিয়ে ওই চেয়ারে বসে আম্বেদকরকে অশ্লীল ভাষায় কথা বলা যাবে না, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
আর ভারতবর্ষে ব্রাহ্মণবাদ মনুবাদকে আমরা প্রতিষ্ঠিত করতে দেব না, এই দাবিতে দেশব্যাপী বামপন্থীরা রাস্তায় নেমেছে। আজকে জলপাইগুড়ি কর্মসূচি, জলপাইগুড়িতে সব বামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, জেলা জুড়ে প্রতিবাদ আন্দোলনে নেমেছে। নাগরাকাটা, ময়নাগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি সর্বত্র প্রতিবাদে সোচ্চার মানুষ। একটাই দাবি, দেশদ্রোহী, সংবিধান বিরোধী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। আপনার নাম আর পরিচয়? পীযূষ মিশ্র। দলে যোগদান কর্মসূচি নিয়ে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে ফের সুর চড়ালেন জলপাইগুড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর নীলাম চক্রবর্তী শর্মা। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ একেবারেই আমল দিতে নারাজ কৃষ্ণ দাস। উল্লেখ্য, সম্প্রতি পুরসভার 1 এবং 2 নম্বর ওয়ার্ডের বেশ কিছু পরিবার কৃষ্ণবাবুর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি। এ বিষয়ে নীলম চক্রবর্তী শর্মা কটাক্ষের সুরে জানান, সার্কাস যদি বারে বারে হয় তাহলে সেই জিনিস দেখে মানুষের হাসি পায়। এর আগেও দলের মানুষগুলিকে একই দলে যোগদান করানো হয়েছে, এবারও তাই করানো হলো। সম্প্রতি 1 নম্বর ওয়ার্ড থেকে যে 20টি পরিবারকে দলে যোগদান করার কথা বলা হচ্ছে তা মোটেও সত্য নয়। এটা সম্পূর্ণ ফেক জয়েনিং বলেই দাবি করেন নীলম শর্মা। এ বিষয়ে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি এই নিয়ে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। শুধু জানান কে কি করলো বা বলল সেটা তার ব্যাপার। দলকে কোনোভাবেই বিভ্রান্ত করা হচ্ছে না, বরং দলকে আরো শক্তিশালী করা হচ্ছে। কোনো ফেক জয়েনিং করানো হয়নি। যদি এমন হয়ে থাকে তবে দল তাকে শোকজ করতে পারে। যোগদানের যাবতীয় প্রমাণ তার কাছে রয়েছে বলেও জানান কৃষ্ণ দাস। দেখুন, বারে বারে যদি একই জিনিস মানে সার্কাস যদি বারে বারে হয় তাহলে সেখানে শুধু হাসিই পায়। অবগতর কথা বলছেন, আমি একদমই অবগত না। আর আমিও দেখলাম একটি ভিডিও যে উনি ওখানে লিখেছেন 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড 40টি পরিবার মানে 150 জন জয়েন করিয়েছেন। আমার ওয়ার্ডের 20টি পরিবার। আমি আপনাকে একটা কথা বলি, আমার ওয়ার্ড, আমি মানে এমন একজন জনপ্রতিনিধি, আমি কিন্তু পায়ে হেঁটে হেঁটে প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে আমি কিন্তু ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে চিনি। তাও আমি ওনাকে এর আগেও বলেছিলাম, উনি এর আগেও যখন জয়েনিং করিয়েছিলেন আমি ওনাকে বলেছিলাম এবং আমি আপনাদেরও বলেছিলাম যে ওটা ভগৎ সিং কলোনির ছেলেরা সব। আমি ওনাকে বলেছিলাম যে আপনি যদি করিয়ে থাকেন আপনি তাদের প্রমাণপত্র নিশ্চয়ই জেলা সভানেত্রীকে দিয়েছেন, দলকে দিয়েছেন, দলের নির্দেশেই নিশ্চয়ই আপনি এগুলো করাচ্ছেন। তা আমি এবারও এটাই বলবো যে আপনি যদি আমার 1 নম্বর ওয়ার্ড থেকে 20টা পরিবার জয়েন করিয়েই থাকেন তাহলে আপনি নিশ্চয়ই এবারও জেলা সভানেত্রীকে, এমনকি যেহেতু পৌরসভার অন্তর্গত জয়েনিং, আমাদের পৌরসভার চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, ওনারাও নিশ্চয়ই এই প্রমাণপত্রগুলো পাবে। এবং যদি সত্যি এটা উনি করিয়ে থাকেন, আমি তৃণমূল কংগ্রেসের একজন জনপ্রতিনিধি হিসাবে, 1 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে এই পরিবারগুলোকে আমি নিজে স্বাগত জানাবো। আমার মনে হয় না এটা সত্যি জয়েনিং হয়েছে 1 নম্বর ওয়ার্ড থেকে 20টা পরিবার। এটা একেবারেই ফেক জয়েনিং এবং আমি ওনাকে সম্মান দিয়েই ওনাকে বলবো যে এভাবে দলকে বিভ্রান্ত করবেন না। আপনার যাই উদ্দেশ্য থাকুক না কেন এটার পেছনে, কিন্তু এইভাবে দলকে বিভ্রান্ত করবেন না। শিলিগুড়িতে বাড়িতে ঢুকে এক মহিলার সোনার গলার হার ছিনতাই করে পালালো এক দুষ্কৃতী। বাড়িতে ঢুকে বয়স্ক মহিলার গলার থেকে সোনার হার ছিনতাই করে পালালো এক ছিনতাইকারী। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির লেক টাউন এলাকায়। জানা গিয়েছে, লেক টাউনের মহাশক্তি কালীবাড়ি এলাকার বাসিন্দা বেলা রানী দে। সকালে এক দুষ্কৃতী তার বাড়িতে ঢুকে তার গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। ঘটনার পরই এনজিপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওই মহিলা এদিন জানান, গলা থেকে সোনার হার ছিনতাই করে দেওয়াল টপকে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। পেছনে তাড়া করেও কোনো লাভ হয়নি। মাথায় টুপি ও মুখে মাস্ক ছিল ওই ছিনতাইকারীর। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন তিনি। টান মারছে, তখন আমি ফিরে তাকাই যে একটা লোক আমার গলা টান মারলো। টান মারে তারপরে পাঁচিলের দিক দিয়ে দৌড় দিয়ে চলে গেল। হ্যাঁ, তার নাম শুধু চেনটাই নিছে। হ্যাঁ,
10 গ্রামের চেন ছিল গলায়, ওটাই নিচে, আর মাথার টুপি, জ্যাকেটের টুপিটা ছিল, মুখে মাস্ক ছিল। তবে আমি চেঁচামেচি করলাম, আশেপাশের লোকগুলা উঠলো, আমি গেট পর্যন্ত গেলাম, আমি গেট পর্যন্ত যেতে যেতে পাঁচিল টাপ্পা চলে গেছি। কি বলবেন যে এই যে নিরাপত্তা নিয়ে কি বলবেন যে ভাগ্য বলে যে গেটগুলোতে তালা দিয়েছিল, না তো ঘর সাফ করে দিত। কতটা আতঙ্কে রয়েছেন? খুব আতঙ্ক। ছেলে বাইরে টোটো চালায় সারাদিন, শাশুড়ি বউ থাকি। পুলিশের ভূমিকা নিয়ে কি বলছেন? পুলিশ আসছে, বললো আবার যদি দেখেন কোনো রকম অসুবিধা হয় আমি জানাবো। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি পরিবারের সমস্ত জিনিসপত্র সহ ঘরবাড়ি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি এলাকায় এই দুটি পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবী নবিউল আলম। ঘরের টিন সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে নিঃস্ব পরিবার দুটোর পাশে ময়নাগুড়ির নবিউল। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশান্ত দুটি পরিবার। বাড়ির সমস্ত আসবাবপত্র, টাকা পয়সা, সাইকেল, বিছানাপত্র সহ সবকিছুই চোখের নিমেষে পুড়ে ছাই। জলপাইগুড়ি জেলায় ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুস্তিরহাট বাজার এলাকায়। নবাব আলী ও রাজব আলীর বাড়িতে আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর যায়। দমকলের একটি ইঞ্জিন প্রায় 3 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে দুটি পরিবারেরই কোনো জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েন ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির মালিক নবাব আলী ও তার ভাই রাজব আলী। ঘরের টিন সহ বিভিন্ন সামগ্রী নিয়ে পাশে দাঁড়ালেন সমাজসেবী নবিউল আলম। সহযোগিতা করেছি, তার জন্য আমি ধন্যবাদ জানাবো। আমরা সন্তুষ্ট হয়ে গেছি। উনি আজকে কি কি দিলেন আপনাদের? আজকে 3 বিশেষ দিতে সাবড়া করার জন্য, তারপর চাল ডাল খাওয়ার জন্য ডাল আগে তেল মশলা সব কিছু দিয়েছি। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে দার্জিলিং এ ভিড় পর্যটকদের। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই নতুন বছরকে স্বাগত জানাবেন সকলে। ইতিমধ্যেই সাজো সাজো রব চারিদিকে। বিগত বছরের ভালো মন্দ, দুঃখ কষ্ট সবকে পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে সকলের প্রস্তুতি চলছে জোর কদমে। ইতিমধ্যে কোথাও পিকনিক, তো আবার কোথাও আউটিং এর প্ল্যানিং চলছে। অনেকেই আবার সপরিবার বা প্রিয়জনদের সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়ার মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে চাইছেন। আর যখনই ঘুরতে যাওয়ার কথা আসে, তখন শৈল শহরের কথা হবে না তা ভাবাই যায় না। তাই তো মঙ্গলবার বছরের শেষ দিনেও পর্যটকদের ঠাসা ভিড় লক্ষ্য করা গেল শৈল শহর দার্জিলিংয়ে। এদিন সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করে দার্জিলিংয়ের বাতাসিয়া লুপে। শুধু বাতাসিয়া লুপেই নয়, ভিড় রয়েছে দার্জিলিংয়ের মেলে, পাহাড়ি চিড়িয়াখানা এবং একাধিক পর্যটন স্থলে। অপরদিকে বাতাসিয়া লুপ থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা, যা পর্যটকদের কাছে বাড়তি পাওনা। এছাড়াও নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য সেজে উঠেছে দার্জিলিংয়ের ম্যাল রোড। ঘড়ির কাঁটা আর কিছুটা পেরোলেই জমজমাট হয়ে উঠবে দার্জিলিংয়ের ম্যাল। পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে নিয়ে দার্জিলিংয়ের ম্যালের রাস্তায় দাঁড়িয়ে নতুন বছরকে স্বাগত জানাবেন
হাজার হাজার পর্যটক। স্বভাবতই এই সমস্ত কিছুতে দারুণ খুশি পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরা। বছরের শেষ দিনে পিকনিককে ঘিরে জমজমাট পরিবেশ জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর পার এলাকায়। আর কিছু সময়ের অপেক্ষা, রাত পোহালেই নতুন বছরকে স্বাগত জানাবেন সকলেই। তার প্রাক্কালে চলতি বছরের একেবারে শেষ দিনে আজ পিকনিককে ঘিরে জমজমাট পরিবেশ লক্ষ্য করা গেল জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর পার এলাকায়। নতুন বছরের প্রথম মাসটি পিকনিকের জন্য ধরা হলেও বছরের শেষ দিনটি পিকনিক করে উপভোগ করলেন অনেকেই। তেমনটাই এদিন তিস্তার পাড়ে লক্ষ্য করা গেল। শহর সংলগ্ন এলাকার বিভিন্ন বয়সীরা পিকনিকের আনন্দে মেতে উঠলেন। পিকনিক করতে আসা অনেকেই জানালেন এই দিনটি একটু ভিন্নভাবে কাটাতেই এই পিকনিকের আয়োজন। ফুচকা, ফ্রাইড রাইস, চিকেন কারি, মাছের ঝোল, পাঁপড় ভাজা সহ রকমারি খাবারের মধ্যে দিয়ে দিনটি বেশ উপভোগ্যই হয়ে উঠল সকলের কাছে। আচ্ছা, আমার এরা সবাই কলেজ স্টুডেন্ট, এসি কলেজে পড়ছে। তো এদেরকে বাড়ি থেকে ডেকে এনেছি আর কি। ডেকে এনে সকালে প্ল্যান করে উঠে বাড়ি গিয়ে পিকনিক করি আজকে, যেহেতু শেষ। তো আমাদের এখানে আজকে বেশি কিছুই না, কফি থাকছে, একটু মুড়ি মাখা থাকছে, সাথে ওই বাচ্চাদের জন্য কমলা লেবু বিস্কিট এইগুলো আছে। আর দুপুরের জন্য রয়েছে আমাদের ফ্রাইড রাইস, মাংস আর পাঁপড় ভাজা। এই তো। আমার নাম শিউলি দাস, আমরা জলপাইগুড়িরই এসি কলেজ, শক্তিনগর। আজকে আমরা তিস্তা পাড়ে আসছি, সবাই মিলে আজকে পিকনিক করছি। বছরের আজকে শেষ দিন, সেই উপলক্ষে আমরা সব স্টুডেন্ট আর তাদের পেরেন্টসরা মিলে সবাই মিলে পিকনিক করছি। খুব সুন্দর একটা পরিবেশ, ঠিক আছে, চারিদিকে খুব সুন্দর একটা খোলা মাঠ, একটা প্রাকৃতিক পরিবেশের মাঝখানে সবাই মিলে পিকনিক করছি আর আনন্দ উপভোগ করছি। সবাইকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে, আগামী বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের পিকনিকে টিফিন ছিল ব্রেড, এগ বয়েল ছিল, আর তার সাথে ছিল অরেঞ্জ। আর লাঞ্চ আমরা করব ফ্রাইড রাইস, চিকেন, চাটনি, আর তার সাথে বেগুনি। আর তার মাঝে একটা আমাদের যেটা ব্রেক ছিল, তার মাঝে আমরা ফুচকা সবাই মিলে খেয়েছি। সোমবার সন্ধ্যায় ধূপগুড়ি গয়ারকাটার মাঝে সোনাখালী মাজার শরীফ এলাকায় পথ দুর্ঘটনায় আহত হলেন 5 জন। সোমবার সন্ধ্যায় এশিয়ান হাইওয়ে 48-এর ধূপগুড়ি গয়ারকাটার মাঝে সোনাখালী মাজার শরীফ সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় আহত হলেন 5 জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। জানা গেছে, সোনাখালী মাজার শরীফে সোমবার থেকে শুরু হয়েছে 2 দিন ব্যাপী 31তম ঔরস উৎসব। এই উৎসবে ধূপগুড়ির দিক থেকে টোটোতে যাচ্ছিলেন বেশ কয়েকজন। সে সময় মেলা থেকে কিছুটা দূরে দুর্ঘটনার কবলে পড়ে টোটোটি। উল্টো দিক থেকে আসা একটি লরি টোটোটিকে সজোরে ধাক্কা মারলে টোটোটি রাস্তার উপর উল্টে পড়ে। এমনিতেই দরবেশে আসা ভক্তদের ভিড়, অপরদিকে দুর্ঘটনার কারণে রাস্তার দুপাশে প্রচুর যানবাহন দাঁড়িয়ে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য ও ট্রাফিক ওসি বসন্ত পি লামা। এরপর তাদেরকে হাসপাতালে পাঠিয়ে তড়িঘড়ি যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে আহতদের আঘাত সেরকম গুরুতর নয় বলেই জানা গেছে। বড় গাড়ি, গাড়িটার নাম দেখিনি, গাড়িটা আমি বলো চলো। হ্যাঁ, কত বড় ছিল? কেন কেন কত বড় হলো? আপনার নাম? নতুন বছরের জানুয়ারি মাস জুড়ে দলীয় কর্মসূচি নিয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার সন্ধ্যায়। এদিন বাবুপাড়ার দলীয় কার্যালয়ে জেলা, শহর ও ব্লক নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। আগামীকাল অর্থাৎ 1 জানুয়ারি সকাল থেকে জেলা, ব্লক ও অঞ্চল স্তরে দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালিত হবে। এছাড়া সারা মাস জুড়ে বিভিন্ন হাসপাতালে রোগীদের ফল, জামাকাপড় বিতরণ করবেন দলীয় কর্মীরা। এ বিষয়ে জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ জানান, জাতীয় পতাকার পাশাপাশি তৃণমূলের দলীয় পতাকাও উত্তোলন করা হবে। কিন্তু যেহেতু রাষ্ট্রীয় শোক চলছে, তাই জাতীয় পতাকা এবার উত্তোলন না করে শুধু দলীয় পতাকা উত্তোলন করা হবে।
আপনারা জানেন 1 জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস। সেদিন থেকে 1 মাস ব্যাপী মানে একেবারে 30 জানুয়ারি আমাদের মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পর্যন্ত সেই দিন পর্যন্ত যে কর্মসূচিগুলো হয় সেগুলো নিয়ে একটা আলোচনা হলো। জেলা কমিটি, আমাদের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষদের নিয়ে আবার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের নিয়ে মিটিংটা হলো। কর্মসূচি হচ্ছে 1 জানুয়ারি। 1 জানুয়ারিতে সকালে প্রতিষ্ঠা দিবস। এবারে আপনারা জানেন যে এখন আমাদের একটা রাষ্ট্রীয় শোক চলছে, সেই জন্য আমাদের তো জাতীয় পতাকার সাথে দলীয় পতাকাটা উত্তোলন হতো, তো এবারে জাতীয় পতাকা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে আমাদের রাজ্য থেকে। সেই জন্য শুধু দলীয় পতাকার সম্মানের সাথে সেটাকে উত্তোলন করা হবে। এবং আমরা বুথে বুথে জলপাইগুড়ি জেলার প্রত্যেকটি বুথে সকালে 8টার সময় ব্লক সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে সকাল 8টার সময় বুথে বুথে পতাকা উত্তোলনের জন্য, 9টার সময় অঞ্চল স্তরে এবং 10টার সময় ব্লক স্তরে, এবং 2টো জেলা কার্যালয় রয়েছে আমাদের। একটা জলপাইগুড়ি শহরে এই দলীয় কার্যালয় আমাদের রয়েছে, আরেকটিও কার্যালয় দলীয় কার্যালয় যেটা আমাদের এখানে বাড়ি লাটাগুড়িতে, সেখানেও রয়েছে। এই 2টো কার্যালয় সমস্ত কার্যালয় দলীয় পতাকা উত্তোলন হবে। তার সাথে সাথে প্রোগ্রাম রয়েছে বিভিন্ন ব্লকে, কোথাও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, তারপরে এই যে হসপিটালে রোগীদের ফল বিতরণ, এই ধরনের মানে কর্মসূচিগুলো ব্লক সভাপতিদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। নিম্নমানের রাস্তার কাজ নিয়ে জটেশ্বরে বিক্ষোভ এলাকাবাসীদের। পিচ দিয়ে ঢালাই করার 7 দিনের মধ্যেই রাস্তার অবস্থা বেহাল। ফালাকাটা ব্লকের জটেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার আলীনগরের ঘটনা। নিম্নমানের রাস্তা তৈরি নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন এলাকাবাসীরা। অভিযোগ, রাস্তা তৈরির 7 দিনের মধ্যে পিচের আস্তরণ উঠে যাচ্ছে। বিষয়টি লক্ষ্য করে গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হয়। বিক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা অত্যন্ত নিম্নমানের হয়েছে, যা দিয়ে চলাচল এখনই প্রায় অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। তো উঠে যাচ্ছে পিচ নিয়ে তো আমরা এখনো কমপ্লেন শুরুই করি নাই। সর্বপ্রথম কমপ্লেন যেটা ছিল, ইঞ্জিনিয়ার সাহেব নিজে এসে বলছিল যে 2 সাইডে মাটি পাইলিং বা হিম পাইপের যে সমস্যাগুলো আছে সমস্যা সলভ হবে, তারপরে হচ্ছে পিচের কাজ শুরু হবে। আচ্ছা, তো কন্ট্রাক্টর তো মানে কন্ট্রাক্টরের ভূমিকা পালন করে নাই, ও বাহুবলী নেতার মতো কাজ মানে ওই দিন শুরু করলো। মানে আমি যা করব ওইটাই সর্বশেষ কথা। তো এই অবস্থায় মানে মাটির কাজ করলো না, পাইলিং এর কাজ করলো না, তাতেই ও পিচের কাজ শুরু করে দিল। নিম্নমানের কাজ, একদম নিম্নমানের কাজ, মানে এটা বলার মতো না। আচ্ছা, তারপরে হলো মানে 2 সাইডে গাছ কাটা হয়েছে। 20 ফিট রাস্তা হবে বলে 2 সাইডে গাছ কাটছিল, কিন্তু দেখা যায় যে কিছু কিছু জায়গায় এখনো গাছ কাটাই হইল না। তো তারপরে ইঞ্জিনিয়ার সাহেব নিজে এসে বলছিল যে এর উপরে 3-4 সাইজ পাথর ফেলতে হবে। ও তো মানে ইঞ্জিনিয়ারের কোনো কথাই গুরুত্ব দেয় না। এটা আপনারা জানিয়েছিলেন কোথায়? হ্যাঁ, এটা আমরা বিডিওকে জানিয়েছিলাম, ডিএম কে জানিয়েছিলাম, এবার ইঞ্জিনিয়ারকে জানিয়েছিলাম, এবার কি চিফ মিনিস্টারের কাছে মেল পর্যন্ত করছিলাম, কিন্তু আমরা কাজের কাজ কিছুই পাইলাম না। এই হলো আমাদের অভিযোগ। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে রাস্তা যা আছে রাস্তা ঠিকঠাক করে দেখ, তারপরে সাইডে মাটি হিম পাইপের সমস্যা যেগুলো আছে সব সলভ করুক। এখন কি রাস্তার কাজ চলছে না বন্ধ? রাস্তার কাজ তো প্রায় শেষই করে দিছে, মানে এটা আর বলার মতো নাই। পিচের কাজ প্রায় শেষ, ওই হিম পাইপের কাজ বাকি আছে। সাইডে মাটি ফেলবে কি ফেলবে না ওটা একমাত্র উপরওয়ালাই জানবে। ইঞ্জিনিয়ার এতবার বলার পরেও যেহেতু ও মাটি ফেলতেছে না, তো আমরা কি ভাবতে পারি? আপনার ইঞ্জিনিয়ারকে তো গুরুত্বই দিচ্ছে না। আমার নাম প্রান্তোষ রায়, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। রং বেরঙের হাওয়াই মিঠাই দেখলে শিশুদের মন আবেগে ভরে ওঠে। বিভিন্ন রঙের ওজন ছাড়াই মিষ্টি হাওয়াই শিশুদের আকর্ষণ করে তোলে। সাইকেলে করে হাওয়াই মিঠাই বিক্রির উদ্দেশ্যে শহর থেকে গ্রাম নিয়ে যাওয়া হয়। বিক্রেতারা জানান, শুধু শহরেই নয়, গ্রাম এলাকায় এই হাওয়াই মিঠাই বিক্রি যথেষ্টই ভালো হয়। সারা বছর বিভিন্ন জায়গায় ঘুরে এই হাওয়াই মিঠাই বিক্রি করেন বিক্রেতারা। কিন্তু এখন আধুনিক যুগের রকমারি খাবারের জন্য হাওয়াই মিঠাই বিক্রি কিছুটা হলেও কমেছে। কিন্তু কিছু কিছু বাচ্চাদের জন্য আজও নিজেদের পেট চালানোর কারণে এই হাওয়াই মিঠাই বিক্রি করে বেঁচে আছেন বাইরে থেকে জলপাইগুড়িতে আগত পরিযায়ী ছোট ব্যবসায়ীরা। হাওয়াই মিঠাই, হ্যাঁ, এটা কি আপনারা এখানেই বানান? এখানে বানায়। বাচ্চাদের চাহিদা কি রয়েছে এখন বর্তমানে? আছে তো, খান আপনার মানে খায় বাচ্চারা? কত করে বিক্রি করে? 10 টাকা। মানে আপনারা কি পূজা আসতে এখানে আসেন নাকি সারা বছর? সারা বছর। কোথায় থাকে? এখানে
কোথা থেকে এসেছেন? বিহার থেকে। বিহার থেকে এখানে সারা বছর থাকেন? কত টাকা রোজগার হয়? রোজগার কত টাকা হয়? হয়ে যায় মোটামুটি 1000 টাকা হয়। এখন কোথায় কোথায় যাবেন? এই যে যেমন পাহাড়পুর। মানে গ্রামীণ এলাকার বাচ্চারা কি বেশি খায় এগুলা? শহরের বাচ্চা খায়, গ্রামেও বাচ্চা খায়। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বর্ষ শেষে শীতের আমেজ তৈরি হলো জলপাইগুড়িতে। কুয়াশার চাদরে ঢেকেছে জলপাইগুড়ি। বর্ষ শেষে মঙ্গলবার ভোর থেকেই শীতের আমেজ উত্তরের জলপাইগুড়ি জেলা জুড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরে পারদ পতন। কুয়াশার কারণে রাস্তায় লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঠান্ডায় অনেককে আবার শরীর গরম করতে আগুন জ্বালিয়ে তাপ পোয়াতেও দেখা গেছে। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। ভারতীয় কৃষকের ছিনিয়ে নেওয়া প্রায় 3.5 বিঘা জমি বিজিবির সহযোগিতায় বাংলাদেশিদের হাত থেকে উদ্ধার করল বিএসএফ। ভারতীয় জমি পুনরুদ্ধারে খুশি জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। বছরের শেষ দিনে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটকদের ভিড় শৈল শহর দার্জিলিংয়ে। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।